আসসালামু আলাইকুম সবাইকে। একটি লেটার দিয়ে কিভাবে তোমরা সব লেটার লিখতে পারবে, সেই টেকনিকটি আজ আমি তোমাদের শিখিয়ে দেব। ইংলিশ ফার্স্ট পেপারে লেটার কিন্তু আমাদের অবশ্যই লিখতে হয়। কিন্তু তোমরা অনেকেই আছো এতগুলো লেটার একসাথে মুখস্থ রাখতে পারো না। আজ আমি তোমাদেরকে এই ক্লাসে জাস্ট একটি লেটারের ফরম্যাট দেখিয়ে দেব, যা দিয়ে তোমরা সব লেটার পরীক্ষায় সহজে লিখে আসতে পারবে। দেখো এখানে লেটারের অনেকগুলো ইম্পর্টেন্ট টপিক দেওয়া আছে, যা বিগত সালের এসএসসি অথবা এইচএসসি পরীক্ষায় বারবার এসেছে এবং তোমাদের পরীক্ষাতেও আসার সম্ভাবনা অনেক বেশি। এই গুরুত্বপূর্ণ টপিকগুলো হলো ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, প্রাইজ গিভিং সেরিমনি, প্রিপারেশন ফর আপকামিং এক্সাম, physical exercise, drug addiction, bad effect of smoking, how to improve in English, picnic, congratulations on brilliant success, nice birthday gift, games and sports, tell about your country. আমরা জাস্ট একটি ফরম্যাট মুখস্থ করে কিন্তু এই সবগুলো লেটার পরীক্ষায় সহজে লিখে আসতে পারি। এছাড়াও অন্যান্য লেটারগুলোও এই ফরম্যাটের মাধ্যমে সহজেই আমরা পরীক্ষায় লিখে আসতে পারবো। চলো এবার তাহলে দেখি লেটারের ফরম্যাটটা কত সহজেই মনে রাখা যায়। লেটার লেখার সহজ নিয়ম। প্রশ্নপত্রে যদি কোনো নাম ঠিকানা দেওয়া থাকে তাহলে সেগুলো অবশ্যই কিন্তু তোমাকে ওইগুলো দিয়েই লিখে আসতে হবে। আর যদি না দেওয়া থাকে তাহলে তোমাদের ইচ্ছা মতো তোমাদের নাম ঠিকানা ওখানে ব্যবহার করতে পারবা। ঠিক আছে? আর এখানে একটা বিষয় দেখো, আমি কিন্তু এখানে কালার করে দিয়েছি। কিছু, কিছু ওয়ার্ড বা সেন্টেন্স আমি কালার করে দিয়েছি। এগুলো কিন্তু চেঞ্জেবল, অর্থাৎ এগুলো চেঞ্জ করতে হবে। ঠিক আছে? আর যেগুলো চেঞ্জ করা লাগবে না সেগুলো কোনো কালার করে দেওয়া হয়নি। এবং কিভাবে চেঞ্জ করতে হবে আমি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেব। আচ্ছা, এখানে দেখো ১ম এই দেওয়া আছে তারিখ। ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো আমাদের আ লেটার ২ ভাবে আমরা লিখতে পারি। একটা হচ্ছে বাম পাশ থেকে শুরু করতে পারি, আরেকটা হচ্ছে ডান পাশে। কিন্তু আধুনিক বা মডার্ন ফরম্যাট অনুযায়ী বাম পাশ থেকে লেখাটাই হচ্ছে বেস্ট। ঠিক আছে? এজন্য আমরা বাম পাশ থেকেই লেখাটা শুরু করব এবং আরেকটা জিনিস মনে রাখবো, সেটা হলো লেটার কিন্তু ২ পেজে লেখা যাবে। কোনো সমস্যা নেই। ১ পেজের বেশি হলেও সমস্যা নেই। তবে অবশ্যই আমরা সেটা বাম পাশের যে পেজটা থাকবে ওই পাশ থেকে ডান পাশের যে পেজ আছে সেদিকে যাব। ঠিক আছে? আচ্ছা, এখানে যে ১ম এই যে দেওয়া আছে তারিখ, মানে এখানে আমাদের ডেটটা দিতে হবে। এটা হচ্ছে তুমি যেদিন লিখছো লেটারটা, সেই দিনের ওই ডেটটা এখানে অবশ্যই এখানে দিয়ে দিবা। ঠিক আছে? আচ্ছা, তারপরেরটা লিখতে হবে দেখো অ্যাড্রেস। অর্থাৎ এই অ্যাড্রেসটা হবে কিন্তু তোমার অ্যাড্রেস, নিজের অ্যাড্রেস। যদি এখানে অ্যাড্রেসটা তোমার পরীক্ষাতে দিয়ে দেয়, হ্যাঁ? তোমার প্রশ্নে, তাহলে কিন্তু অবশ্যই এটাই লিখতে হবে। আর যদি না দিয়ে দেয় তাহলে তোমার ইচ্ছামতো এখানে অ্যাড্রেসটা লিখতে পারবা। তবে অবশ্যই খেয়াল রাখবা এখানে কিন্তু তোমার নিজের অ্যাড্রেসটা দিতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে তুমি যার কাছে লিখছো, এখানে তার নাম দিতে হবে। ডিয়ার, এখানে যদি ফ্রেন্ড হয় তাহলে এখানে নাম দিয়ে দিবা। যদি এখানে তোমার ব্রাদার হয় তাহলে ব্রাদার দিয়ে দিবা। যদি ফাদার হয় তাহলে ফাদার দিয়ে দিবা। তাহলে এখানে যার কাছে লিখছো তুমি, এখানে তার ওই নামটা এখানে দিয়ে দিবা। এবার দেখো লেটারটা শুরু করবা এই লাইন দিয়ে। প্রথমেই লিখবা অ্যাট ফার্স্ট টেক মাই সালাম অর কর্ডিয়াল লাভ। অর্থাৎ এখানে তুমি সালাম দিয়ে শুরু করতে পারো অথবা কর্ডিয়াল লাভ দিয়েও শুরু করতে পারো। তাহলে অ্যাট ফার্স্ট টেক মাই সালাম, প্রথমে আমার সালাম নিবেন, অথবা কর্ডিয়াল লাভ, আমার আন্তরিক ভালোবাসা নিবেন বা নেবে। যদি ফ্রেন্ড হয় তাহলে অবশ্যই এটা বোঝাবে তুমি করে। আর যদি ফাদার হয় তাহলে কি থাকবে এখানে, নিবেন এরকম সম্বন্ধ হবে। আই হোপ ইউ আর হেল অ্যান্ড হেয়ারটি বাই দ্য গ্রেস অফ অলমাইটি। আশা করি তুমি ভালো আছো সৃষ্টিকর্তার অশেষ কৃপায়। আই এম অলসো ওয়েল, আমিও ভালো আছি। ইন ইউর লেটার, তোমার চিঠিতে ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো, তুমি জানতে চেয়েছো অ্যাবাউট, কি সম্পর্কে জানতে চেয়েছো, এই সেই সাবজেক্টটা এখানে দিয়ে দিতে হবে। অর্থাৎ তোমাদের লেটারের প্রশ্নে যে সাবজেক্টটা দেওয়া থাকবে, যে বিষয়টা সম্পর্কে দেওয়া থাকবে, সেই বিষয়টা এখানে জাস্ট লিখে দিতে হবে। ঠিক আছে? তো আমি যদি এখানে এরকমটা এক্সাম্পল দিই, রিডিং নিউজ পেপার, তাহলে এখানে লিখতে হবে ইন ইউর লেটার ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। তাহলে এই সাবজেক্টের জায়গায় যে যে টপিকটা তোমাদের পরীক্ষায় এসেছে বা প্রশ্ন থাকবে সেটাই জাস্ট এখানে
লিখে দিতে হবে। এজন্য কিন্তু এখানে কালার করে দিয়েছি। অর্থাৎ এখানে যেটা থাকবে সেটা লিখতে হবে পরীক্ষার খাতায়। ঠিক আছে? যে প্রশ্নটা থাকবে সেটা অনুসারে এখানে লিখতে হবে। নাও আই অ্যাম রাইটিং অ্যাবাউট ইট। এখন আমি এটা সম্পর্কে লেখা শুরু করছি। ঠিক আছে? তাহলে আশা করি এই যে এতটুকু, এতটুকু তোমরা খুব ভালো করেই বুঝতে পেরেছ। অর্থাৎ এইটা কিন্তু এই যে ফরম্যাটটা এখানে দেখাইছি ১ম যে প্যারাটা, এটা কিন্তু তুমি হুবহু প্রত্যেকটা যে লেটার আছে সেই লেটারে কিন্তু অবশ্যই লিখে আসতে পারো। আচ্ছা, তারপরে কি করতে হবে? তারপরে কিন্তু এই যে একটু গ্যাপ রাখতে হবে। অর্থাৎ ২ লাইন লেখার মতো এই যে জায়গা তোমরা এখানে গ্যাপ রাখবা। ঠিক আছে? আচ্ছা, তারপরে কি করতে হবে? তারপরে এই যে মাঝখানে অর্থাৎ এটাকে বলা হয় বডি, অর্থাৎ এটাকে বলা হয় বিষয়বস্তুর অংশ। এটা কি করতে হবে? এই জায়গাটায় যেই টপিক তোমাদের পরীক্ষায় থাকবে, যেই বিষয় সম্পর্কে লিখতে বলা হবে, সেই বিষয় সম্পর্কে এখানে তোমরা ৩ থেকে ৪ টা লাইন জাস্ট লিখে দিবা। ঠিক আছে? যেমন আমি উদাহরণ দিলাম নিউজপেপার, ইম্পোর্টেন্স অফ রিডিং নিউজপেপার, অথবা ইম্পোর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ সম্পর্কে লিখতে বলা হচ্ছে। তাহলে ফিজিক্যাল এক্সারসাইজ অথবা নিউজপেপার অথবা ট্রি প্লান্টেশন এটা সম্পর্কে জাস্ট ৩ থেকে ৪ টা লাইন তোমরা এই যে মাঝখানে লিখে দিবা। আর যদি এমন কেউ থাকো যে একেবারেই লিখতে পারবা না, তাহলে কি করবা? এই যে এখানে আমি তাদের জন্য ৩টা থেকে ৪টা লাইন এখানে দেখিয়ে দিয়েছি। তোমরা এটা পরীক্ষায় লিখে আসতে পারো। সেটা কিভাবে লিখতে হবে দেখো, আমি একটু বুঝাই দিই। আই নো ইট ইজ অথবা দে আর ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, আই নো আমি জানি। যদি এটা সিঙ্গুলার হয় সাবজেক্টটা, যেমন ইম্পর্টেন্স অফ রিডিং নিউজপেপার অথবা ফিজিক্যাল এক্সারসাইজ, এটা কি সিঙ্গুলার, তাহলে সেই ক্ষেত্রে কি লিখবো? ইট ইজ। আর যদি সাবজেক্টটা প্লুরাল হয় তাহলে কি হবে? দে আর। তাহলে হয় লিখবো ইট ইজ অথবা দে আর ভেরি ইম্পর্টেন্ট অথবা ব্যাড ইমপ্যাক্ট। তাহলে দেখো এখানে ইম্পর্টেন্ট কখন লিখবো? যদি এখানে ভালো সাইড বোঝায় তাহলে ইম্পর্টেন্ট লিখবো। আর যদি এখানে ব্যাড সাইড বোঝায় তাহলে ব্যাড ইমপ্যাক্ট লিখবো। ঠিক আছে? তাহলে যদি বিষয়টা এরকম হয়, আই নো ইট ইজ, যদি আম এখানে সাইডটা ভালো হয় তাহলে কি লিখবো? নো, আই নো ইট ইজ আম ভেরি ইম্পর্টেন্ট এই যে অন আওয়ার সোসাইটি। এখানে যদি সমাজ বোঝায় তাহলে সোসাইটি হবে। যদি এর প্রভাবটা যদি স্টাডির উপর পড়ে তাহলে স্টাডি দেবো। আর যদি বডির উপর পড়ে তাহলে অবশ্যই বডি লিখবো। ঠিক আছে? তাহলে এই যে ভালো অথবা খারাপ, এর যে প্রভাব একটা আছে, সেই প্রভাবটা কিসের উপর পড়ছে? যদি আমাদের সোসাইটি, নাকি আমাদের পড়ালেখায়, নাকি আমাদের শরীরের উপরে? এই ৩ টার মধ্যে যেটা থাকবে আমি সেটা এখানে লিখে দিব। ঠিক আছে? যদি সোসাইটি বোঝায় তাহলে সোসাইটি, স্টাডি বোঝালে স্টাডি অথবা বডি বোঝালে বডি। ঠিক আছে? এই ৩ টার মধ্যে যেকোনো আমি একটা বিষয় লিখব। আর এখানে ইট ইজ, এটা হচ্ছে সাবজেক্ট অনুসারে লিখব, অথবা দেয়ার। আর এখানে ভালো সাইড বোঝালে অর্থাৎ গুড সাইড বোঝালে ইম্পর্টেন্ট লিখব। যদি ব্যাড সাইড বোঝায় তাহলে অবশ্যই লিখব ব্যাড ইমপ্যাক্ট। যেমন ব্যাড ইমপ্যাক্ট বলতে কোনটা বোঝায়? ড্রাগ অ্যাডিকশন অথবা স্মোকিং। তাহলে তখন অবশ্যই কিন্তু এই ব্যাড ইমপ্যাক্ট এই কথাটা আমরা ব্যবহার করব। তারপর দেখো, আই অ্যাম ট্রাইং টু ইনক্রিজ অর ডিক্রিজ ইট। আমি চেষ্টা করছি। কি চেষ্টা করছি? টু ইনক্রিজ, বাড়ানো। তাহলে বাড়ানো কখন হবে? যদি ব্যাড গুড সাইড বোঝাই তাহলে অবশ্যই এখানে দেবো কিন্তু ইনক্রিজ, অর্থাৎ সেটা বাড়ানোর আমি চেষ্টা করছি। যেমন লেখাপড়া। ঠিক আছে? লেখাপড়ার যে আমার প্রস্তুতি, সামনে এইচএসসি এক্সাম, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই লিখবো আই অ্যাম ট্রাইং টু এই যে ইনক্রিজ ইট, অর্থাৎ আমি লেখাপড়ার প্রিপারেশনটা বাড়ানোর চেষ্টা করছি। আর যদি এটা তোমার হচ্ছে ব্যাড সাইড হয়, যেমন ড্রাগ অ্যাডিকশন অথবা স্মোকিং, তাহলে অবশ্যই লিখবো ডিক্রেস। ঠিক আছে? আই রিড, ডু অর ট্রাই রেগুলারলি অফ দিস ওয়ার্ক। এই যে আমি, তাহলে আই। যদি পড়ালেখা বিষয়ক হয় তাহলে কি লিখবো? রিড। যদি কাজ সম্পর্কিত হয়, যেমন এখানে এসএসসি এক্সাম, ঠিক আছে? তারপরে হাউ টু ইমপ্রুভ ইন ইংলিশ, তাহলে আমরা অবশ্যই লিখবো আয়ের পরে রিড। অথবা যদি কাজ করা কোনো কিছু বোঝায় তাহলে ডু লিখবো। অথবা এমন কিছু যদি বোঝায় যেটা আমি চেষ্টা করছি তাহলে কি লিখবো? ট্রাই লিখবো। তাহলে লিখবো আই রিড রেগুলারলি অফ দিস ওয়ার্ক। তারপর দেখো, আই থিঙ্ক ইট ইজ নট ডিফিকাল্ট অফ অল। আমি মনে করি বা আমি চিন্তা করি যে এটা আসলে সবার জন্য কি নয়, কঠিন কিছু নয়। সো উই শুড ইমপ্রুভ। সুতরাং আমাদের কি করা উচিত? আমাদেরকে উন্নতি করা উচিত। অথবা রিডিউস ইট। তাহলে আমরা এখানে কি লিখবো? এই যে ইমপ্রুভ কেন লিখবো, কখন লিখবো? যদি এটা যদি গুড সাইড বোঝায় তাহলে আমাদের কি করতে হবে? এটা ইমপ্রুভ করতে হবে। যেমন ট্রি প্লান্টেশন থাকতে পারে, অথবা
ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার অথবা প্রিপারেশন ফর দ্য এইচএসসি এক্সাম, যদি এরকম সম্পর্কিত বিষয় থাকে যেটা গুড সাইড, তাহলে তখন কি করবো, এটা কিভাবে বাড়াতে হয় সেটা আমাদের চেষ্টা করতে হবে। তখন লিখবো সো উই শুড ইমপ্রুভ ইট। আর যদি ব্যাড সাইড হয়, অর্থাৎ এখানে স্মোকিং অথবা ড্রাগ অ্যাডিকশন এরকম বিষয় হোক যেগুলো ক্ষতিকর, হুম, অথবা সেটা হচ্ছে যে ব্যাড সাইড, তখন আমরা রিডিউস লিখবো, যে উই শুড, সো উই শুড রিডিউস ইট। ইট বলতে কোনটাকে বোঝাচ্ছে, যেটা আমাদের টপিকে দেওয়া থাকছে সেই টপিক সম্পর্কিত। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। ঠিক আছে, যারা একেবারেই বানায় লিখতে পারবো না তারা এই ৩টা লাইন মুখস্থ করে যাবা। আর যারা বানায় লিখতে পারো, এই যে প্রথমেই যে ফরম্যাটটা দেখিয়ে দিয়েছি, এটা তো হুবহু তোমরা প্রত্যেকটা লেটারের জন্য লিখতে পারবা। ঠিক আছে? আর যেই টপিক সম্পর্কে আসবে সেই টপিক সম্পর্কে এখানে ২ থেকে ৩ লাইন লিখে দিতে হবে। আর যারা তাও পারবো না তারা এই যে এখানে আমি যেটা লিখে দিয়েছি এইটা তোমরা মনে রাখবে। আচ্ছা, এবার আমরা কনক্লুডিং সেন্টেন্সটা দেখি, অর্থাৎ শেষ অংশটা দেখি, শেষ প্যারা। আচ্ছা, এবার কি করতে হবে? এবার আবারও আগের মতো ২ টা লাইন লেখার মতো জায়গা আমাদের গ্যাপ রাখতে হবে, অর্থাৎ আরেকটা প্যারা করতে হবে। এটা হচ্ছে শেষ প্যারা। সেটা কি লিখতে হবে? নো মোর টুডে, আজ আর নয়। কনভে মাই সালাম টু ইয়োর প্যারেন্টস, তোমার বাবা মায়ের জন্য আমার সালাম রইল। অ্যান্ড লাভ টু দ্য ইয়াঙ্গার্স, এবং ছোটদের প্রতি রইল ভালোবাসা। এটা হবে একেবারেই শেষ লাইনে। ঠিক আছে? তাহলে এইটাও কিন্তু প্রত্যেকটা লেটারেই তুমি হুবহু এই কথাটা লিখে দিতে পারো। তাহলে এই যে ১ম অংশটা আর এই যে শেষ অংশটা, এটা তোমরা হুবহু যেই ধরনের সেন্টেন্স এই লেটারই আসুক না কেন, সেই লেটারে কিন্তু তোমরা লিখে দিতে পারবা। আর এই মাঝের অংশটুকু এখানে কি করতে হবে, যেই সাবজেক্ট সম্পর্কে পড়বে, হ্যাঁ? তোমার প্রশ্ন দেয়া থাকবে, সেই প্রশ্নে অনুসারে এই সাবজেক্টটুকু এখানে সে সম্পর্কে ২ থেকে ৩ লাইন লিখে দিবা। আর যদি না লিখতে পারো তাহলে যেটা আমি এখানে দেখিয়ে দিয়েছি, এই সেন্টেন্সগুলো তুমি মনে রাখবা। তারপর শেষে কি হবে? শেষে হবে ইওর লাভিং ফ্রেন্ড। যদি এখানে তোমার ফ্রেন্ড থাকে, ফ্রেন্ডের কাছে লিখতে বলে তাহলে ফ্রেন্ড দিবা। যদি বাবার কাছে লিখতে বলে তাহলে ফাদার দিবা। আর যদি অন্য কারো কাছে লিখতে বলে তাহলে সেটা এখানে দিয়ে দিবা। তারপর শেষে কি হবে? শেষে হবে এখানে নাম। এটা হবে তোমার নাম, অর্থাৎ যদি এটা প্রশ্নে দেয়া থাকে তোমার নামটা উল্লেখ করে, যে ইমাজিন ইউ আর অনিক, তাহলে অবশ্যই এখানে কি দিতে হবে? অনিক দিতে হবে। আর যদি তোমার নাম ওখানে উল্লেখ করে না দিয়ে থাকে তাহলে তুমি তোমার ইচ্ছা মতো এখানে একটা নাম বসিয়ে দিতে পারবা। ঠিক আছে? তাহলে আশা করি এই পর্যন্ত তোমরা সহজেই বুঝতে পেরেছ। এবার লেটারের যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো এনভেলপ। এই যে এনভেলপ অর্থাৎ খাম। এই খামটা যদি তুমি উম আ পরীক্ষার খাতায় লিখে না আসো বা আঁকাইয়ে না আসো তাহলে কিন্তু তোমার নাম্বার কিন্তু তুমি পরিপূর্ণ নাম্বার পাবা না। ঠিক আছে? এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই খামটাও কিন্তু তোমার হচ্ছে লেটারের একটা গুরুত্বপূর্ণ অংশ। সুতরাং তোমাকে যদি লেটারে ভালো নাম্বার পেতে হয় তাহলে কিন্তু এই খামটাও তোমাকে ওখানে আঁকায় আসতে হবে। এই খামটাও লিখে আসতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আমরা দেখি খামটা কিভাবে লিখতে হয়। এই যে প্রথমেই এই যে কর্নারে তোমরা একটা ছোট করে ঘর কাটবা, সেখানে লিখে দিবা স্টাম্প। ঠিক আছে? আচ্ছা, আর খামে দেখো ২ টা পার্ট তোমরা করবা, মাঝখান দিয়ে একটা দাগ দিয়ে। এটা হচ্ছে যে নিজের পাশ, আর এটা হচ্ছে যার কাছে লিখছো তার সাইড এটা। তাহলে এটা ১ম এ লিখতে হবে ফ্রম, অর্থাৎ ফ্রম মানে হচ্ছে যে লিখছে। আমি লিখছি তাহলে এটা আমার অংশ। ঠিক আছে? তারপরে আমার নাম কি এটা তাই লিখবো। এই যে ইওর লাভিং ফ্রেন্ড কি দিয়েছিলাম, এখানে নামটা ছিল অনিক। তাহলে আমার নাম এখন কি? অনিক। তাহলে আমি এখানে অবশ্যই কি দিব? অনিকটাই দিব। ঠিক আছে? তাহলে মনে রাখতে হবে কিন্তু যে এটা কিন্তু আমার অংশ, আমার পার্ট। যদি এখানে মানে তোমাদের এলোমেলো হয়ে যায়, যে তোমার জায়গায় তোমার বন্ধুর নাম অথবা বন্ধুর ঠিকানা দিয়ে দাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, এবং তোমাদের নাম্বারও কিন্তু এখানে কম হয়ে যাবে। এজন্য তুমি এখানে কি দিবা? তোমার নিজের নাম দিবা এবং তোমার নিজের ঠিকানা। ওই যে ১ম এ আমরা লিখছিলাম শুরুতেই লেটারের, যে ঠিকানাটা রেলগেট যশোর। তাহলে এখানে সেই রেলগেট যশোরটাই দিলাম। আচ্ছা, আর এখানে হবে তোমার বন্ধুর ঠিকানা। তাহলে বন্ধুর ঠিকানা এখানে তো তোমার বন্ধুর নাম কি ছিল ওখানে? ডিয়ার আকাশ। এজন্য এখানে দিলাম আকাশ। এবং তার বাসা কোন জায়গায়? তার বাসা হচ্ছে মালিবাগ, ঢাকা। অর্থাৎ এখানে অ্যাড্রেসটা দিয়ে দিব। ঠিক আছে? তাহলে আশা করি তোমরা লেটারটা খুব সহজেই বুঝতে পেরেছো। যারা মোটেও এই লেটার সম্পর্কে যাদের ধারণা নেই বা লিখতে পারো না, তারাও আশা করি এই ফরম্যাটটা মুখস্থ করে যেকোনো ধরনের লেটার তোমরা পরীক্ষায় সহজেই লিখে আসতে পারবা।
তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।